আজকে দুর্নিবার বাংলার উত্তরণ অনুষ্ঠান নিয়ে পৌঁছে গেছি সেই স্বনামধন্য তবলাবাদক এবং অল ইন্ডিয়া রেডিওতে কর্মরত শিল্পী, যিনি কিনা বাংলায় তবলাবাদকে নিজের প্রতিভা এবং অবদান দিয়ে পরিচিতি লাভ করেছেন। নমস্কার, আমি অনুষ্কা। আজকে দুর্নিবার বাংলার পক্ষ থেকে উত্তরণ অনুষ্ঠান নিয়ে পৌঁছে গেছি স্বনামধন্য তবলাবাদক এবং অল ইন্ডিয়া রেডিওতে কর্মরত শিল্পী ছিলেন যিনি, তিনি বাংলার তবলায় তার নিজের প্রতিভা এবং অবদান দিয়ে কিন্তু অনেক পরিচিতি লাভ করেছেন। তিনি আর কেউ নন, সকলের প্রিয় স্বনামধন্য তবলাবাদক পণ্ডিত স্বরাজ ভট্টাচার্য। ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার দাদা। নমস্কার। প্রথমেই জানবো কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে দর্শক বন্ধুরা আর আমরা ভীষণ সৌভাগ্য যে আপনার মতন মানুষকে আমরা পেয়েছি, আর আপনি যে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। তো প্রথমেই জানবো আপনার শৈশব কেমন এবং কোথায় কেটেছে? ভালো। আমি চাকরি করতাম মিনিস্টার অফ ফিনান্সে, সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অডিটর ছিলাম। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেডিওতে, আকাশবাণীতে আমি যে কাজটা করতাম তখনকার দিনে একটা ওই 14 দিন করে ক্যাজুয়াল কন্ট্যাক্ট হতো, 6 টাকা রোজ। প্রথম ইনিশিয়াল শুরু হয়েছিল সেই তখন সেইভাবে চাকরি করতাম। তারপরে পরবর্তীকালে আমি এইখানে জয়েন করেছিলাম। এটা গেল আমার আপনার কথার পরিপ্রেক্ষিতে বললাম। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের শৈশবে কখন কিভাবে তবলা শুরু হয়েছে, বা আমি জন্মেছি বর্ধমান মেডিকেল কলেজে। তখন আমার মা ওইখানে ছিলেন, আমার পিসিমার বাড়িতে। তো আমি যেখানে হয়েছিলাম, তারপরে হাওড়ার বাড়িতে চলে আসি। এবং আমাদের শৈশবটা একটা জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার। বাড়িতে 20 থেকে 25 জন বাচ্চা ছেলে মেয়ে, সব ওই হই 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 এইসবের মধ্যে দিয়ে কেটেছে। তবলাটা, যেহেতু বাবা তবলা শিল্পী ছিলেন, অ্যান্ড হি ওয়াজ মাচ মোর এ টিচার। প্রচুর ছাত্র বাবার তখনকার দিনে। আমি বলছি আমার ছোটবেলাতে, অর্থাৎ এই 55, 56, 57, 58 এই সমস্ত সময়তে বাবার ঘরেতে 70 থেকে 80 জন ছাত্র। এবং মজা করে কেরামত খান সাহেব আমাকে পরে বলতেন, আমাকে রতন বলতেন উনি। আমার ছোটবেলায় মাস্টার রতন নাম ছিল। আমি তো বাজাতাম ওয়ান্ডার বয়, মাস্টার রতন ফতন বলে। হাফ প্যান্ট, একটা ভেলভেটের, একটা ফুল শার্ট গুঁজে পরা, কাবলি জুতো পায়, এই ছিল পোশাক। ওই বাবা যেগুলো মুখস্থ করে দিতেন ওগুলো বাজাতাম। তো উনি একদিন আমাকে বলছেন, তখন বড় হয়েছি, রেডিওতে যাচ্ছি, উনি দাবা খেলতে ভালোবাসতেন। কেরামতুল্লাহ খান সাহেব খুব ভালোবাসতেন আমাকে। তা আমার দাবার পার্টনার ছিলেন উনি। বলতে, রতন একটা জিনিস বল, তোর বাবা, আমরা এত নাম করা বাজিয়ে আমাদের এত ছাত্র, তোর বাবা 70-75 ছাত্র কি করে থাকে বলতো? মজা করে বলতে, খুব ভালো মানুষ ছিলেন। তো এরকম ছিল, মানে বিভূতি ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গলের এমন কোন ডিস্ট্রিক্ট ছিল না যেখান থেকে বিভূতি ভট্টাচার্যের কাছে ছাত্র আসতো না। আমি খাতা লিখতাম, 5 টাকা করে মাইনে ছিল, 5 টাকা। তো 70-72 জন 75 জন ছিলই অ্যাভারেজে। তো এরকম একজন মানুষ, অত্যন্ত সৎ মানুষ এবং একদম ডাউন টু আর্থ। একটা পাটের ধুতি, বাড়িতে আমাদের নারায়ণ ছিলেন, লক্ষ্মী জনার্দন এখনো আছে। আমরা সবাই পুজো করতে পারি। দাদু করেছেন, বাবা করেছেন, আমিও করেছি, এখন আমার ভাই করে। তো ওই পাটের ধুতি পরা, ওই রকম অবস্থাতে, আর ওই রকম খুব মজার লোক। তো উনি তবলা শেখাচ্ছেন সারাদিন। আমরা ঘুরছি ফিরছি, স্কুল যাচ্ছি আসছি, টিফিনের সময় তখন আমাদের বাড়িতে এসে খাওয়া ছিল, ইউনিফর্মও ছিল না স্কুলের। জায়গাটা পরে চলে গেলাম, বাড়িতে এসে দুপুরবেলা ভাত খাচ্ছি, বা হয়তো বিশ্রাম নিচ্ছেন, আবার বিকালবেলা ক্লাস করছেন। মানে সারাদিন তবলা চলছে বাড়িতে, রাউন্ড দি ক্লক। যেহেতু আপনি বললেন যে আপনার বাড়িতেই, মানে আমরা সকলেই জানি যে আপনার বাড়িতেই তবলার একটা চর্চা ছিল, মানে আপনি জন্মে থেকেই দেখছেন যে বাড়িতে গান বাজনা তবলা এসব চলছে। তো আমরা জানবো যে, যেটা আমরা জানি যে আপনার গুরুদেব ছিলেন পণ্ডিত উস্তাদ আফাক হোসেন খান। তো সেই জায়গা থেকে আপনার যে শুরুটা, মানে প্রথমে হাতে খড়িটাই কি পণ্ডিত আফাক হোসেন? না, একদম বাবার কৃতিত্বটা আমি বলছি। বাবার কৃতিত্বটা সবচেয়ে বেশি। আমি কেন বলছি, এই আন্দাজটা কি হলো, পরবর্তীকালে 67 সালে আমি রেডিও পাস করেছিলাম।
60 সাল যখন হচ্ছে তখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বাবার হাতে যারা তৈরি হচ্ছে, তৈরি ছাত্র, তাদের মধ্যে দু একজন তারা নাম করা তবলাবাজি থেকে শিখতে চাইছে। এটা ঘটছে। তখন আমার খুব অদ্ভুত লাগতো যে বাবা এত প্রাণপাত পরিশ্রম করে এদেরকে তবলা শেখাচ্ছেন, কিন্তু যেহেতু বাবার চেয়ে বেশি নাম করা লোকের কাছে তবলা শিখতে চলে গেলে কি হলো, পুরো ক্রেডিটটা তার হয়ে যাবে, বাবার কিছু পাবেন না। তো আমার একটা কিরকম জিদ চেপে গেল। আচ্ছা দেখি বাবার কাছে তবলা শেখা দিয়ে এটা কতদূর যাওয়া যায় বলে আমি একটু জিদ বশত আমি তবলাটাকে খুব সিরিয়াসলি নিলাম এবং দারুণভাবে রেয়াজ করতে শুরু করলাম। করতে করতে ওই বাবার কাছে শেখা তবলা দিয়ে আমি 67 সালে গ্র্যাজুয়েশন পেলাম রেডিওতে, এবং সম্পূর্ণ ক্রেডিটটা আমার বাবার। এই যে রেডিও পাস করলাম, অর্থাৎ আমি প্রমাণ করলাম যে বাবার কাছে তবলা শিখেও রেডিও পাস করা যায়। যারা ভুল করছিল যে এরা অমুকের বড় ওস্তাদ, অমুকের কাছে তমুকের কাছে হ্যান তারা এরকম শিখলে সুবিধা হবে, অ্যাকচুয়ালি এটা নয়, এটা ভুল। এটা আমি ভুলটা প্রমাণ করলাম। কিন্তু স্যার আমরা শুনেছি 1964 সালে পণ্ডিত ধীরেন্দ্র গঙ্গোপাধ্যায় আপনাকে ওস্তাদ আফাক হোসেন খান এবং তার পিতা ওস্তাদ ওয়াজেদ হোসেন খানের কাছে পাঠান। তো সেই গল্পটা যদি একটু না বলি ব্যাপারটা কি হয়। আমার গুরুদেব একটা অনুষ্ঠান করতেন, সেটার নাম হচ্ছে ওনার বাবার স্মৃতিতে মনমতো গাঙ্গুলি স্মৃতি সভা বলে। সেটা বিভিন্ন জায়গায় হতো, কখনো শিয়ালদা কাইজারি স্ট্রিটেও হয়েছে, জয়পুরিয়া কলেজ হয়েছে শোভাবাজারে, তারপরে আমাদের এই রবীন্দ্রভারতী জোড়াসাঁকো ইউনিভার্সিটিতে যে দ্বারকানাথ হল, সেই হলে হয়েছে। বিভিন্ন জায়গায় আমি অনেক জায়গায় ওনাদের অনুষ্ঠানে বাজিয়েছি ছোটবেলাতে। 64 সালে আমার একবার মনে আছে, সেখানে আমার উস্তাদ আফাক হোসেন খান সাহেব ওই জোড়াসাঁকোতে উনি বাজাচ্ছেন সোলো। বাবা যেমন আমরা যাই গেছি, বাবা ওখানকার মেম্বার ছিলেন। তো আমি দেখছি একটা লোক খুব পিছড়ি দেখতে, কালো মতো, চোখগুলো বড় বড়, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তবলা বাজাচ্ছে। সামনে থেকে দেখছি ঝড়ের মতো বাজছে, পেছনে কিছু বোঝাই যাচ্ছে না, কোন বডিতে কোনো মুভমেন্ট নেই। আমরা তো বাজালে এসে একদম মারামারি হচ্ছে, মনে হচ্ছে তবলা মলা ছেড়ে চলে যাচ্ছে, হাত থেকে বেরিয়ে চলে যাওয়ার মতো অবস্থা। আমি গিয়ে এবার গ্রিন রুমের ভেতর দিয়ে গিয়ে স্টেজে দাঁড়াতে দেখছি যে মনে হচ্ছে থেমে আছে, পেছনে সামনে যাচ্ছে কিছু। অদ্ভুত ব্যাপার, কি করে হচ্ছে এইরকম তো 5-7 বার 10 বার করার পর বললাম তো অদ্ভুত ব্যাপার, একটু একটা তবলা। জানি যে উনি হচ্ছেন আমাদের ঘরানার আবিদ হোসেন খান সাহেবের নাতি, এবং মেরুবাবুর তো ন্যাচারালি সম্পর্ক আছে। তো মাকে এসে বললাম যে মা এরকম শুনে এলাম একটা তবলা। বলো ওরে, ও যখন ছোট আরো কম বয়স, তখন এই ব্যাটরা স্কুল, আমাদের এখানে যে স্কুলটা, এই স্কুলে হলে কনফারেন্স হতে হয়, বিরাট কনফারেন্স। সেখানে আমার উস্তাদ সোলো বাজাচ্ছেন, আর আমি তখন ছোট, বাবার ছাত্রদের কোলে করে হোল নাইট কোলে কোলে ঘুরছি। বলে যে একটা ঘটনা, যে যখন ওনার তবলাটা হলো তখন কান্নাকাটি করছিলাম। বললো যখন ওই তবলাটা হলো তখন চুপ করে গেছিলাম নাকি আমি। আশ্চর্য ব্যাপার, ভারী অবাক। মা কততে বলছো, হ্যাঁ এরকম ব্যাপার। বাবাকে বললো, বাবা দেখো আমি তো লেখাপড়া শিখছি, অবভিয়াসলি চাকরি বাকরি করবো, তো ক্যাজুয়ালি তবলা বাজাবো। তবে একটা কন্ডিশন আছে, যদি এই লোকের কাছে তবলা শেখার বন্দোবস্ত হয় তাহলে ভাবতে পারি, চেষ্টা করতে পারি। সে কি করে হবে আমি জানি না, যোগাযোগ টোগাযোগ কি করে হয়, অদ্ভুত ব্যাপার। 64 পেরিয়ে গেল, 67-তে গ্র্যাজুয়েট হলাম। তখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এমকম পড়ার জন্য। তো বাবা একদিন নিয়ে গেলেন 11A বাস, সেখান থেকে শ্যামবাজার গেলাম সকালবেলা। যে তো পাস করেছে, আপনি বলেছিলেন গ্র্যাজুয়েটরা নিয়ে আসতে, আপনি শেখাবেন। আমার তো পুঁজি শেষ, রেডিও পাস করেছে। হ্যাঁ বাহ, খুব ভালো। বলতেই বললেন যে আমি তো সব ঠিকঠাক করে রেখেছি, আমার উস্তাদের নাতি এবং জামাই এখানে থাকবে এখন পালাপুরে, স্বরাজকে এখন ওখানে কিছুদিন পেঁয়াজ রসুনের গন্ধ একটু মাখিয়ে আনি, আমি শেখাবো পরে। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা উনি বললেন। আমি ভাবছি তখন তো বড় হয়ে গেছি অনেকটা, অদ্ভুত ব্যাপার। এর কথা একটু বলেছিলাম যে তোমরা ঈশ্বর কিরম অদ্ভুত ব্যাপার, আমাকে এরকম কোইন্সিডেন্স ঠিক করেই রেখেছেন। আমি তো ভেতরে ভেতরে এক্সাইটেড হচ্ছি। বাবাকে বলে বিভূতি বাড়ি চলে যা,
আর আমায় বললেন তুই চলে যা 92B চিত্তরঞ্জন এভিনিউ রঞ্জিত মুখার্জির বাড়ি, ইন্ডিয়ান এয়ারলাইন্সের রুটো দিকে, দোতলার উপর চলে যাবি, আমার ফোনে কথা হয়ে গেছে, একটা হাত চিঠি লিখে রেখেছি, এটা নিয়ে গিয়ে দিবি। ভালো কথা। হ্যাঁ, তো আমি চলে প্র্যাকটিক্যালি উঠতে উঠতে চলে গেলাম। তখন 9B না বলে একটা বাস, তিতলিকা বাস চলতো, 3 তলা বাস, ওইটাতে বসে উপরে ইন্ডিয়ান এয়ারলাইন্সের নামলাম, বাঁদিকে হাত পা কাঁপছে একদম উত্তেজনা। গিয়ে দেখলাম যে উনি বসে আছেন, ছাত্র বসে আছে, হ্যাঁ বেটো হিরু বাবু ने फोन किया था। ওই চিঠিটা ধরিয়ে দিলাম। हाँ कुछ सुनाओ, क्या सीखा है? सुना कि तुम रेडियो में ग्रेजुएशन तुमको मिला है, थोड़ा बजाओ। तो আমি একটা কি বাজাবো, কায়দা না না কায়দা বাজা নেই, ऐसे कुछ बजाओ। ऐसे कुछ बजाओ মানে মহা মুশকিলের ব্যাপার। तब उससे जी एरकम ऐसे बने कुछ नहीं, ऐसे अपना मन से बजाओ, दिल से बजाओ, अपना रूह से बजाओ, दिमाग से बजाओ। यही কেলেঙ্কারি করেছে। আমার তো সব মুখস্থ বিদ্যা। খুব কনফিউজড হয়ে গেলাম। কিছু একটু যে কোনো একটু কানি বাজালাম, একটু ठेके दिन ऐसे कुछ মানে ऐसे नहीं भाई, कुछ ऐसे बजाओ कुछ। আমি ऐसे কি করে বাজাবো, এটা খুব ঝামেলা আছে। আমি তখন খুব কনফিউজড হয়ে গেছি, এরকম 2-3 বার বলার পর তখন उनको समझ में नहीं आता, বলতে वैसा है বলে উনি তখন সিগারেট খেতেন, এই আঙুল দিয়ে সিগারেটটা খেতেন, এখানে নয়, এখানে এই 3rd আঙুলের সিগারেট ঢোকানো আছে, সিগারেটটা জ্বলছে, মাঝে মাঝে এরকম করে টানছেন, বলে वैसा है। ওই সিগারেটটা অবস্থাতেই একটা কিছু টিক্কা টিক্কা একটু কি হলো, এটা কি হয়। তা আমি বোকার মধ্যে জিজ্ঞেস করে ফেলেছি যে কোন তাল কা, বলে किसी भी ताल बैठा लो। আমি এই কেলেঙ্কারি করেছে, किसी भी ताल बैठा लो বলতে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেল। আমার তো সব তালওয়ারি মুখস্থ, ঝাপতালে এটা, রূপক এটা, এই পঞ্চমস্বরী এটা, একতাল এটা। বলে ऐसा देखो टिक्के टिक्के दाग दाते ताके ना किन्ना ताते दात। बोले क्या है, बोले बोलो हाँ है, এইটাই তবলা। বলে ये মাত্রা है, মানে আমি মাত্রা বাজাচ্ছি, তাল বাজাচ্ছি না। এই প্রথম দিন উনি আমাকে এটা বলেছিলেন যে আমি মাত্রা বাজাচ্ছি। লখনৌর যিনি নবাব ছিলেন ওয়াজেদ শাহ, ওয়াজেদ আলী শাহ, উনাকে ব্রিটিশরা মেটিয়া ব্রিজে পাঠিয়ে দেন নির্বাসনে সেই সময়। তো উনার সভায় যারা ছিলেন, সভা কবি থেকে শুরু করে সভা গায়ক সকলেই কিন্তু ওনার সঙ্গে সেই সময় কলকাতায় চলে আসেন। এবং আমরা জানি যে তার সঙ্গে সঙ্গে ওনার সভায় যিনি একদম নাম করা তবলাবাদক ছিলেন বাবু খাঁ, তিনিও চলে আসেন। পরবর্তীতে শোনা যায় নবাব মারা যাওয়ার পর ওনার হাত ধরেই নাকি লখনৌ ঘরানার সৃষ্টি, মানে প্রচার কলকাতায়। এইটা নিয়ে যদি একটু আমাদেরকে প্রচারটা প্রতিষ্ঠা, কারণ অ্যাকচুয়ালি যদি ইতিহাস দেখা যায়, বাবু খাঁর আগে কলকাতাতে লখনৌ তবলা নেই, তার কোনো ঠিকানাই নেই, লখনৌটা কি ব্যাপার, কি বৃত্তান্ত। বাবু খাঁ এলেন, বাবু খাঁর তবলা শুনে তখনকার দিনে মনমোহন গাঙ্গুলি, উনি তো হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন, আপনারা জানেন নিশ্চয়ই যে 6 নম্বর বনমালী চ্যাটার্জি স্ট্রিটে প্রতিষ্ঠিত কালী আছেন সেই বাড়িতে, সেইখানে একজন মুসলমান উস্তাদকে বাড়িতে ডেকে ওই যে বৈঠকখানায় আমরা তবলা শিখতাম, সেই বৈঠকখানাতে বসে তবলা শেখানোর যে কলজের জোর, বুকের পাটা দরকার, সেটা মনোগুলি ছিল। অনেকে বলেছিল, আপত্তি করেছে এটা কি অনাচার হচ্ছে অমুক তমুক করে। এটা সালটা হচ্ছে মানে লেট 18th সেঞ্চুরি, অর্থাৎ 1890 এর পরে, কেন 1910 সালে হিরু গাঙ্গুলির জন্ম, ঠিক আছে। আর 1921 সালে হিরু গাঙ্গুলি প্রথম আবিদ হোসেন খাঁর কাছে তবলা শিখতে শুরু করেন, ওনার 11 বছর বয়সে। তাহলে এই যে তার আগের যে পিরিয়ডটা যেখানে মনমোহন গাঙ্গুলি তবলা শিখছেন, আমি ধরে নিচ্ছি ইতিহাসের খাতিরে যে 1895, 1896 বা 1900 নাগাদ মনমোহন গাঙ্গুলি বাবু খাঁর কাছে তবলা শিখছেন। সেই সময় যে কলকাতার যে অবস্থা, তখন ওই বাড়ির মহিলারা ফিটন গাড়ি করে গঙ্গা চান করতে যেতেন, সঙ্গে দাসীরা যেত, কাপড় ধরে থাকতো গঙ্গায়, এইরকম একটা পর্দানসীনতা ছিল। সেখানে বাড়িতে কালী প্রতিষ্ঠা, মুসলমান উস্তাদ আসছে, একবারে করে দেবো সব, আমরা সমাজ থেকে উনি মনে সব কেস করে দেবো হাইকোর্টে। উনি সেটা ভাঙলেন, ভেঙে ওই বাড়িতে বাবু খাঁ এলেন, সেখানে তারপরে বহু লোক বাবুর খাঁ কাছে তবলা শিখলেন।
করতে 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 আস্তে আস্তে লখনৌর তবলাটা প্রথম শুরু হলো। কিন্তু যেহেতু বললাম, আগেও বলেছি যে বাবু খাঁ খুব ডাউন টু আর্থ লোক ছিলেন, দারুণ সাদামাটা লোক। এবং ওনারও এখন জানি না আমি ইতিহাস কিভাবে তাকে ভুলে গেছে, বিস্মরণ হয়ে গেছে। উনি শেষ পর্যন্ত রাজাবাজারে থাকতেন ঘর ভাড়া করে, ওইখানেই ওনার সমাধি আছে। তো বাবু খাঁর কাছে যে তবলা শিখেছিলেন, সেই তবলার থেকে অনেক তথাকথিত বাঙালি মধ্যবিত্ত ভদ্র এলিট শিক্ষিত সম্প্রদায় মনমতো গাঙ্গুলির কাছে তবলা শিখতে শুরু করলো। তার আগে কিন্তু সর্বভারতীয় স্তরে যেটা বলা হতো যে আমাদের এই তবলা এবং সারেঙ্গি, হারমোনিয়াম, এই যারা বাজাতেন এদের পেটি বাজিয়ে ভেড়ুয়ান ইনস্ট্রুমেন্ট বলতো। ভেড়ুয়ান ইনস্ট্রুমেন্ট কেন না, গাইয়ে সামনে আছে, পেছনে পেছনে তবলা বাজিয়ে বা সারেঙ্গি বাজিয়ে কোমরের তবলা বেঁধে সারেঙ্গি বেঁধে দৌড়চ্ছে। এটা আমাদের গুপি গায়ন বাঘা বাইনে সত্যজিৎ রায় দেখিয়েছেন, অথেন্টিক লোক ছিলেন। যে যেখানে আল্লাহ জানে আল্লাহ জানে, এটাকে বলে কল খেয়াল, মানে ভগবানের নাম করা। খেয়ালের আগের স্টেজটা, সেখানে ডুলি করে তানপুরে বাজিয়ে বাজিয়ে গান গাইতে গাইতে ছুটছেন, মানে যাচ্ছেন গায়ক, পেছনে তবলা বাজিয়ে ছুটছে কোমরে বাঁধা, তবলা বাজিয়ে সারেঙ্গি বাজিয়ে। দৃশ্যটা মনে আছে নিশ্চয়? এই হচ্ছে তবলার স্ট্যাটাস। তার মানে প্রথমে বাবু খাঁর কাছে মনমতো গাঙ্গুলি এবার মনমতো গাঙ্গুলিকে একজন রেপুটেড ভদ্রলোক, ব্রাহ্মণের ছেলে, তালাতে নর্থ ক্যালকাটার একটা প্রতিষ্ঠিত ব্রাহ্মণ পরিবার, তার ছেলে মুসলমানের কাছে তবলা শিখছে। ফলে কি হলো, অনেক তথাকথিত যারা একটু যাদের সংস্কার ছিল তারা ভাবলো, না ইনি যখন শিখতে পারছেন তাহলে আমার ছেলে কেন শিখবে না, শিখতে শুরু করলো। প্রচুর লোক তবলা শিখে ফেললো। এবং তার মধ্যে দেখা যাচ্ছে অদ্ভুত ভাবে রবীন্দ্রনাথ বোস, তারপরে আমাদের এই যে অনন্ত চ্যাটার্জি, খগেন চ্যাটার্জি, এই সমস্ত সব বাউন কায়তের ছেলেরা ওই মুসলমানের কাছে তবলা শিখতে শুরু করলো। এই সাহসটা পেয়ে গেল, আমার বক্তব্য এটা। অর্থাৎ উনি একটা চাবি খুলে দিলেন, একটা তালা খুলে দিলেন যে না এবার শিখতে পারো। পরবর্তীকালে তো আবিদ হোসেন খাঁ সাহেব যখন উনি 21 সালে হিরুকে শেখাতে আসছেন, তখন তো উনি আসতেন, এসে বউবাজারে চৌধুরান বাই বাড়িতে উঠতেন। চৌধুরান বাই বাড়ি থেকে ফিটন গাড়ি গিয়ে ওনাকে নিয়ে আসতো, উনি তালিম করতেন। 1921 সালে আবিদ হোসেন খাঁ সাহেবের মাইনে ছিল 40 টাকা, 40 রুপিস। এবং আমি আমার শ্রোতাদেরকে, দর্শকদের অনুরোধ করবো যে আজকের পরিপ্রেক্ষিতে এখন 80,000 টাকা ভরি সোনা, 10 গ্রাম সোনার মূল্যে 40 টাকাটাকে অ্যাসেস করে বেড়ায়। আচ্ছা, এই প্রসঙ্গে একটু মনে পড়ে গেল, আমিও যে 67 সালে আমার উস্তাদের কাছে তবলা শিখতে গেলাম, তখন 30 টাকা মাইনে। মানে আমি টিউশনি করে 3টে 10 টাকা করে টিউশনি করতাম রবীন্দ্রসঙ্গীতে। সেই সময় 30 টাকাই অনেক ছিল, ভয়ঙ্কর, মানে যেটা এখন আমাদের কাছে ভয়ঙ্কর ব্যাপার, একদমই ভয়ঙ্কর ব্যাপার। 30 টাকা মাইনে তখন। আর আবিদ হোসেন খাঁ সাহেব এসে যখন 1921 সালে শেখাচ্ছেন, তখন হিরুবাবুর বাড়িতে, তখন 40 টাকা মাইনে, তখন টাকা 1 মণ চাল। তো এই যে 40 টাকা দিয়ে আবিদ হোসেন খাঁকে, মুসলমানকে ঘরে নিয়ে এসে ছেলেকে তবলা শেখানো, আমি বলছি যে কারেজ, এই লোকটার যে মনমতো গাঙ্গুলির যে কারেজটা, যে সমস্ত সামাজিক বিধিনিষেধকে তছনছ করে দিয়ে একটা উনি এস্টাবলিশ করলেন। তার আগে কি হলো, বাবু খাঁর তবলা শিখে ফেললেন প্রচুর লোক। এই আমার বাবার যিনি গুরু হেমন্ত ভট্টাচার্য, এরকম প্রচুর। হেমন্ত ভট্টাচার্যের কাছে আবার কানাই দত্ত তবলা শিখেছেন, মানে যে গান পরবর্তীকালে গান প্রকাশ ঘোষের কাছে শিখেছিলেন। এবং এই প্রসঙ্গে একটা মনে পড়ে যাচ্ছে, আমার ওই পুরনো বাড়িতে একটা সার্টিফিকেট আছে 1937 সালের, 1937। তখনকার দিনের মোস্ট প্রেস্টিজিয়াস তবলা কম্পিটিশন ছিল অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন। এটা সারা ভারতবর্ষের সব থেকে লোক আসতো। সেখানে 1937 সালে হেমন্ত ভট্টাচার্যের কাছে শেখা তবলা 2 জন লোক, মানে কানাই দত্ত ফার্স্ট হচ্ছেন এবং বিভূতি ভট্টাচার্য সেকেন্ড হচ্ছেন। তার এখনো ডকুমেন্টটা আছে ওখানে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তবলা ওই বাবু খাঁর দৌলতে পাওয়া গেল মনমতো গাঙ্গুলির থ্রু দিয়ে, সেই তবলার একটা সর্বভারতীয় একটা রেকগনিশন হয়ে গেল। বাবু খাঁর প্রসঙ্গ নিয়ে যেহেতু আসছে, তো আমরা জানবো, আপনার কাছে জানতে চাইবো যে বাবু খাঁর কাছে প্রথমে যিনি তালিম নিয়েছিলেন বা শিখেছিলেন নগেন্দ্রনাথ বসু, তার সম্পর্কে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। নগেন্দ্রনাথ বসুকে আমরা যেটা পাচ্ছি আমাদের গুরুদেবের মুখে, যে গল্প খানিকটা শোনা আছে, যে প্রথম অবস্থায়
ধীরুবাবু যখন তবলা বাজাবেন বলে ঠিক হলো যে তবলা বাজাবেন, তখন কিন্তু ওই নগেনবাবুর হাত ধরেই তবলা শুরু হলো। উনি নগেনবাবুর কাছে শিখতেন, মনমতো গাঙ্গুলি ওনাকে তবলা শেখাতেন না। প্রাথমিকভাবে উনি প্রথম যে তবলাটা শিখেছেন সেটা নগেনবাবুর কাছে শিখেছেন। তার পরবর্তীকালে ওর বাবা খানিকটা গাইড করতে পারলেন, এবং তারপরে 10 বছর বয়সের সময় তো 1921 সালে আমার উস্তাদের ঠাকুরদাদা অর্থাৎ খলিফা আবিদ হোসেন খান সাহেব তিনি কলকাতায় এলেন। তখন ওই বললাম আপনাকে আগে বলেছি যে 40 টাকা মাইনেতে। ও একটা জিনিস বলতে আমার ভুলে গেছিল, এটা বলা উচিত, এটা একটা ঐতিহাসিক ঘটনা। গুরুদেব এই গল্পটা মাঝে মাঝে বলতেন যে আবিদ হোসেন খান সাহেব যেদিন প্রথম ওই বনমালী চ্যাটার্জি স্টের বাড়িতে তবলা শেখাতে এলেন ওই বৈঠকখানায় বসে, সেদিন একটা গদ শিখিয়েছিলেন খড়িমদি যুক্ত। সেই গদটা একটা ঐতিহাসিক গদ, সেই গদটা আমি একটু পড়ি, এটা লোক সম্বরণ করতে পারছি না। সেই গদটা ছিল এই গদটা প্রথম 1921 সালের কোন একটা সময় আমার গুরুদেবকে অর্থাৎ হিরোন্দ্র কুমার গাঙ্গুলিকে আবিদ হোসেন খাজা শিখিয়েছে। আপনার কথাতেই আসছি প্রসঙ্গ ধরে, খলিফা আবিদ হোসেন খান, তো উনার যেহেতু আপনাকে আমরা আজকে পেয়েছি, তো উনার সম্পর্কে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, যে লখনৌ ঘরানার সাথে উনার সম্পর্কটা। লখনৌ ঘরানা আবিদ হোসেন খান সাহেব তো ডাইরেক্ট একদম মানে ওরা খালিফা, অর্থাৎ খালিফা বলা হতো যে বংশের লোক, মানে মিয়া বক্সু অর্থাৎ সিদ্ধার খান থেকে ডাইরেক্ট লিনিয়েজটা কি আবিদ হোসেন খাতে আসছে। বাবু খান কিন্তু ছেলের বংশ না, মেয়ের বংশ, অর্থাৎ বাবু খান সিদ্ধার খান থেকে লাইনিয়েজটা এসে সালাডি খান, সালাডি খান মেয়ে হচ্ছে গিয়ে ছোটি বিবি। ছোটি বিবিও প্রফেশনাল তবলা বাজিয়ে, চিকের আড়ালে বাজাতেন উনি, লোকে নজরানা দিয়ে যেত, খুব ভালো তবলা বাজাতেন। আর ওর বাবা ছিলেন ছোটি মিয়া। ছোটি মিয়া তিনি পাঞ্জাবের লোক, তার কাছে কিছু পাঞ্জাবের তবলাও ছিল, উনি সারেঙ্গি বাজাতেন, গান গাইতেন। এই যে ব্লেন্ডিংটা আমি আপনাকে দেখাবো পরে, যে পরবর্তীকালে যে নাচ ডেভেলপ করলো এই সালাডি খান পরবর্তীকালে, মানে ছোটি মিয়ার থেকে কিছু পাঞ্জাব সুন্দরভাবে ব্লেন্ডেড হলো। পাঞ্জাব মানে কি, সেখানে একটা ওয়ারিয়ার ক্লাস, একটা ঘোড়ার পিঠে চাপার, যেমন ধরুন আমরা মায়াতে যেটা শিখেছিলাম যে এটা 3টে আওয়াজ, তাই তো? এটা আমাদের ঘরের যে ঘরানাতে একটা সময় গিয়ে দেখা গেল যে অর্থাৎ একটা এফোর্টে 3টে আওয়াজ বেরোচ্ছে। আমি কিন্তু 3বার বাজাচ্ছি, এরকম বাজাচ্ছি না, নাহলে এত স্পিডে বাজানো সম্ভব নয়। জাস্ট একটা চেষ্টা করছি, তাহলে পরপর বাজালে কি হলো লক্ষ্য করে দেখুন। এই আওয়াজটা একটু চোখ বুঝে শুনলে মনে হচ্ছে ঘোড়া চলে যাচ্ছে। ফ্যাসিনেটিং ব্যাপার, এটা কোথায় লাগছে। পরবর্তীকালে যে আমাদের একটা ঘেড়ানাক বলে একটা বোল আছে, বা এখানে লাগছে যেটা দেখালাম, প্লাস লড়ি বাজাতে গেলে লাগছে। লড়িটা কি না, মিয়া বক্সু কিন্তু অ্যাট দি সেম টাইম উনি নাকাড়চি ছিলেন, নাকাড়া বাজাতেন, দুটো কাঠি দিয়ে বাজানো হতো। সেখানে এইটাকে স্টিকের মতো ইউজ করা হতো, ওটা তবলা উনি নাকাড়া থেকে নিলেন। তারপরে কি হলো, 4টে আওয়াজ। তাহলে তবলার সবচেয়ে বেশি স্পিডে বাজাবার 4টে আওয়াজ আমাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে। এটা আমরা লড়িতে বাজাই, কিরকম হয়, এই একটা আওয়াজ তাসা পাটির মতো, 1 2 3 4 বাজছে। কিন্তু এই পাঞ্জাব ঘরানা নিয়েই জানবো আপনার কাছে, লখনৌ, দিল্লি আর এই পাঞ্জাব ঘরানা, এই দুটো কিভাবে, মানে এই দিল্লি আর পাঞ্জাব ঘরানা এই দুটো কি করে একসাথে হলো, মানে এটা নিয়ে যদি একটু। না, দিল্লি তো অরিজিনাল, সিদ্ধার খান ছিলেন ওখানে, দিল্লি তো অরিজিনাল যে তবলার সৃষ্টি হলো। কিন্তু যখন দিল্লির তবলা ডেভেলপ করলো, সেই সময় পাঞ্জাব কিন্তু একটা আলাদা তবলা ডেভেলপ করেছিল। সেই যে তবলাটা তখন আমাদের দেশে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, এই পাকওয়াজেরই একটা অন্যরকম সংস্করণ, সেটাকে আমাদের ঊর্ধ্বকের মতো, সেটাকে বলা হতো দুক্কড়। দুক্কড় মানে কি, এই যে বায়াতে যে গাব লাগানো আছে, এই গাব লাগানো থাকতো না, আটা লাগানো থাকতো, কিন্তু সিধে সিলিন্ড্রিক্যাল সিধে। সেজন্য কি হচ্ছে, পাকওয়াজে চাটি দিয়ে বড় করে বাজানো হচ্ছে।
এই দুঃখর থেকে কিন্তু আস্তে আস্তে পাঞ্জাব ঘরের তৈরি তবলা তৈরি হয়। কারণ পাঞ্জাবের যে আমরা আমাদের পরিভাষায় সিলসিলা বলি, যদি বলবানি গুলোকে পর্যালোচনা করা যায় কোনটা পাঞ্জাব, আমরা একটা পাঞ্জাব শিখলাম বাবু খার কাছ থেকে পাওয়া, সেই বোলটা হচ্ছে তার ভেতরে দকুন দকু করে ধা ঘে ঘে না গে ঘে নে তা কেটে ঘে না গে ঘে তা তেরে কেটে তে 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 কেটে তে তে কেটে তা তা। এটা পাঞ্জাবি বোল বলা হচ্ছে। আমাদের লখনৌতে কিছু রেস্ট্রিকশন আছে, আমরা তিনা ধিনা না থাকলে কায়দা বলি না, কিন্তু এর যে বায়ার ম্যানিফেস্টেশনটা, এটা পরবর্তীকালে যে পাঞ্জাবের থেকে লখনৌতে যখন চলে এলো, তার মায়ার ব্যাপারটা আমরা অনেক সাহায্য পেয়ে গেলাম। এই যে আওয়াজটা, ঘরানা ঘেঁষা লখনৌ ঘরানা কিভাবে তৈরি হলো তার হিস্ট্রিটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন হচ্ছে যে আপনাকে আগেও বলেছি এই প্রসঙ্গে যে তবলা আজকে যে আমরা ফরম্যাটটা দেখতে পাচ্ছি, ঠিক এক্স্যাক্টলি এই ফরম্যাটে কিন্তু তবলা ছিল না। আমাদের এখানে অনেক রকম বাদ্যযন্ত্র ছিল, দেখা যাচ্ছে পুষ্কর, উর্ধব ইত্যাদি ইত্যাদি নামের সব নানা রকম বাদ্যযন্ত্র ছিল, যেগুলো দু হাতে বাজানো হতো। তারপরে সিদ্ধার্থ ধাড়ি বলে একজন উনি খুব ইনোভেটিভ লোক ছিলেন, তিনি এইটা তবলা একটা বাজাবার কথা মানে ভাবলেন কেন, তার একটা কারণ ছিল। তখন আমাদের ভারতবর্ষে যে ধ্রুপদ গানের প্রচলন ছিল, ধ্রুপদ মানে সেখানে দেখা যাচ্ছে এসেন্সিয়ালি দেবদেবীর স্তুতি হচ্ছে, গণেশ কথা বলা হচ্ছে, শিবের কথা বলা হচ্ছে, পার্বতীর কথা বলা হচ্ছে, দুর্গার কথা বলা হচ্ছে। তো তার সঙ্গে পাখওয়াজ সম্বোধন, এটা আমাদের দেশে ছিল। পাখওয়াজটা দেখেছেন আপনারা নিশ্চয়ই, কাঠের যন্ত্র, ডান দিকে থাকে, বাঁ দিকে গাবটার এরকম জায়গাতে গাব থাকে না, একটা আটা লাগিয়ে বাজাতে হয়। তার আওয়াজটা অনেক জোরদার, অনেক গম্ভীর আওয়াজ, অনেক হ্যান্ডিক্যাপও ছিল। তার কারণ কি, প্রথম হ্যান্ডিক্যাপ যেটা হচ্ছে বায়াতে যেহেতু আটা লাগানো হচ্ছে এবং একটা কাত করা আছে, আঙুলটা বাজানো যেত না, আঙুলটা আটার মধ্যে ঢুকে যেত, ফলে কি হতো সবটাই প্রায় চাপড়ে, মানে এবার ধ্রুপদের সঙ্গে পার্সিয়ান যে সমস্ত গান ছিল, সেই গানের একটা কোলাবোরেশনের পরে একটা নতুন ধরনের গান, মানে ভোকাল মিউজিক তৈরি হচ্ছে। তখন একটা চলছে, একটা প্রসেসিং চলছে। প্রথমে সেই প্রসেসিং এর মধ্যে কি হলো না, কওল খেয়াল বলে একটা বস্তু হলো। কওল খেয়ালটা কি হলো না, ওখানেও তাদের আল্লাহর নাম করা, ভগবানের নাম, কিন্তু সেগুলো রাগাস্ট্রয়ী হতো, ছোট ছোট করে গাওয়া হতো, এবং সেই তাতে বাজাবার জন্য কাওয়ালি তাল বলে একটা তাল হলো, সেই তিন তালের যে জন করছে সে একটা 16 মাত্রা একটা স্কোয়ার তাল। 16 মাত্রা মানে যে তালটা সেটা হচ্ছে অনেকটা এই লুডোর ছক্কার মতো, মানে ফেললে যে কোনো দিকে ওই স্কোয়ারটা পড়বে। তো তিন তাল হয়ে যায়, চার মাত্রা, 4x4 স্কোয়ার। এটা কি একটু আমরা এই যে দা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা দিন, দেখা যাচ্ছে মোস্ট অফ দি গান, মানে খেয়াল গানের যত 99%, কারণ 95-96% তো বলা যাবেই যে দ্রুত খেয়াল, তখন তো বিলম্বিতরাও ছিল না, এত বিলম্বিত গাওয়া হতো না, সব তিন তারে নিবদ্ধ। এই যে আমি বললাম সত্যজিৎ রায় গোপী গায়েন বাঘা বাইনে দেখিয়েছেন, যে একটা ওই কড়ির ওপর ওই একটা ওস্তাদ যাচ্ছেন ডুলি করে, আল্লাহ জানে আল্লাহ জানে মরি আল্লাহ জানে আল্লাহ জানে, কি সুন্দর একটা চলছে ঠিকাটা। এই লটা যেটা, এটাকে কাওয়ালি তাল বলা হতো, এরকম ধরনের। তো এবার এইগুলো বাজাবার জন্য একটু পাতলা আওয়াজ, একটু মোলায়েম গাব যুক্ত মায়া ইত্যাদি সব ইনভেন্ট করা দরকার। কেন এইসব আওয়াজগুলো পাকবাজে নেই, এসব পাকবাজে পাওয়া সম্ভব নয়। ফলে কি হলো, ওই সিদ্ধার্থ ভাবতে শুরু করলেন যে কি করলে একটা এরকম তৈরি করা যেতে পারে। করতে করতে উনি মাথা থেকে বার করলেন যে এরকম যদি করা যেতে পারে, গাবটা উপরে লাগিয়ে, এবং এক্সপেরিমেন্ট করতে গেলে হ্যাঁ ঠিক আছে। কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা শুনলে, প্রথম অবস্থাতে কিন্তু তখন যে তবলা হতো, সেই তবলাটা এই বায়ার সাইডে হতো, মুখটা এত বড় একটা মুখ, নিচের দিকে বাজানো হতো, চড়ার কোনো কনসেপ্টই ছিল না। আর বায়াটা ছিল ছোট, কোলে নিয়ে বাজানো হতো, অদ্ভুত। আমি দেখেছি এখানে রেখে এভাবে। তো এইটা এইটা এটা ওইখান থেকে এখানে আসতে অনেক দিন লেগে গেল। তো দিল্লিতে সিদ্ধার্থ খান আমলের যে তবলাটা ছিল,
তিনি প্রথম ভাবলেন যে তবলা তো অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন জায়গায় সঙ্গত করা হয়, তো তবলাটাকে একটা একক বাদন হিসেবে কেন গণ্য করা হবে না সম্মানের জন্য। কারণ আমি বললাম যে আগে তবলা বাজিয়ে সারঙ্গি বাজিয়ে পেছন পেছন দৌড়চ্ছে গাইয়ের পেছন পেছনে। নেক্সট স্টেজটা হলো, পরবর্তী স্টেজটা কি হলো না, গাইয়ে উপরে বসে আছেন স্টেজে, তবলা বাজিয়ে নিচে, কি হিউমিলিয়েশন। তারপরে স্টেজটা কি হলো, স্টেজে উঠলো তবলাবাজি পেছনে, সামনে গাইয়ে পেছনে তবলাবাজি। আজকে তো তবলাবাজি এবং গাইয়েকে একই ফ্রেমে রাখা হচ্ছে। আমাদের সময় কনফারেন্সে স্টেজে আমরা যখন বাজিয়েছি তখন সামনাসামনি এরকম অডিয়েন্সকে ফেস করা যেত না তবলাবাজি। তবলা বাজিয়ে গাইয়ের দিকে চাইছে তবলা বাজাতে, অর্থাৎ গাইয়ে যদি এরকম সামনে অডিয়েন্সকে ফেস করেছে আমরা এরকম করে বসছি, এটাই নিয়ম ছিল। এখন আপনি দেখুন তবলা বাজিয়ে এরকম করে বসছে। এটা এই লখনৌ ঘরানার সূত্রেই আমি জিজ্ঞেস করছি, যেহেতু লখনৌ ঘরানার নাম এলেই কয়েকজনের নাম ভেসে ওঠে, যেমন বাবু খাঁ, ওস্তাদ ছোটেন খাঁ। এই ওস্তাদ ছোটেন খাঁ কি মানে যেটা শোনা যায় যে কলকাতায় উনি লখনৌ ঘরানার প্রচার করেছিলেন, সেটা যদি একটু বলেন, মানে কিভাবে করেছিলেন? ছোটেন খাঁ খুব কম সময়ের জন্য কলকাতায় ছিলেন, এবং ছোটেন খাঁ যখন কলকাতা আসছেন, ছোটেন খাঁ বাবু খাঁর কন্টেম্পোরারি ছিলেন। বাবু খাঁ যখন মনোরথা গাঙ্গুলিকে তবলা শেখাচ্ছেন, তখন ছোটেন খাঁ শেখাচ্ছেন ওনারই ভাইয়ের ছেলে নাটুবাবু কৃষ্ণ কুমার গাঙ্গুলি। তিনিও অ্যামেচার লোক ছিলেন, কিন্তু ভীষণ ট্যালেন্টেড, ভীষণ এক শ্রুতিধর ছিলেন, ওনাকে তবলা শিখিয়েছিলেন। তার মানে কি হলো যে ছোটেন খাঁর তবলা নাটুবাবুর কাছে ছিল, সেই তবলা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল নাটুদার যারা ছাত্র, অর্থাৎ কৃষ্ণ কুমার গাঙ্গুলি, নাটুবাবুর যারা ছাত্র। নাটুবাবুর ছাত্রের মধ্যে আমরা দুজন লোককে পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে পণ্ডিত সমর সাহা, খুব বিখ্যাত তবলা বাজিয়ে, তিনি নাটুদার কাছে তবলা শিখেছেন, মানে কৃষ্ণ কুমার গাঙ্গুলির কাছে। আর একজন হচ্ছেন নাটুবাবুরই ভাইপো শ্রী নির্মল কুমার গাঙ্গুলি, তিনি এখন, তার অনেক বয়স, 84-85 বছর বয়স, তিনি এখন সল্টলেকে থাকেন, টালাতে থাকেন না। এর কাছে কিছু ইনফরমেশন আছে যেটা আমি পরবর্তীকালে রিকোয়েস্ট করবো যে লখনৌ সম্বন্ধে আরো অনেক বিশদ জানা যাবে ওর সঙ্গে যোগাযোগ করলে। যাই হোক, যেটা বলছিলাম যে দিল্লিতে যে তবলাটা দিল্লি থেকে লখনৌতে এলো সিদার খাঁর সময়, সেখানে দেখা যাচ্ছে যে দিল্লিতে যে আওয়াজটা তবলা, সেটা একটু কিনার ঘেঁষা বাজনা হতো। মানে কিনার, মানে এটাকে কিনার বলে, কানি মানে কিনার, এটা হচ্ছে জমিন মানে সুর, এটা হচ্ছে গা সাহি। দেখা যাচ্ছে ছোট ছোট আঙুলে বাজানো, মানে একটু কটকটে, একটু সাপ, মানে কানে লাগছে, হ্যাঁ কটকট করছে। কেন এটা এরকম কেন ছিল? এই যে ছিল এই কারণে যে তখন ওই ছোট ছোট করে বাজানোর একটা ভূমিকা ছিল। কিন্তু সেই জন্য দিল্লিকে অনেকের, দিল্লির নিকনেম হচ্ছে কিনার আওয়াজ। কিনার আওয়াজ, কিনার আওয়াজ ওই ছোট ছোট একদম তাতে কিনা তাতে কটকটের মতো আওয়াজটা। যেটা লখনৌতে যখন এই তবলাটা সিদার খাঁর ছেলেরা নিয়ে এলো, লক্সুমা মধুকাঁরা নিয়ে এলো, তখন এবার নাচ ডেভেলপ করছে, ঠুমরি ডেভেলপ করছে, ফলে এই আওয়াজটা ওই যে 350 ঘুঙুর, 175 টাকা দুপায়ের ঘুঙুর, ওই আওয়াজ, ওরকম থাপ, এই যে ধরা যাচ্ছে না। তখন তারা গবেষণা করতে শুরু করলো, বললো না এই আওয়াজে তো হবে না, আওয়াজটা বাড়াতে হবে। কি করে বাড়ানো যায়? ওরা হাতটা একটু বাড়াও সামনে, এই খুললো আওয়াজটা। তাহলে কি হলো, দিল্লি অনেক তফাৎ হয়ে গেল আওয়াজে, অনেকটা এরিয়া লাগছে, মাঝখানে ঢুকলাম, হাতটা এখানে বন্ধ হচ্ছে না, খালি এগোচ্ছে পেঁচোচ্ছে, বোঝা গেল। চাটি এসে গেল, কাপ এসে গেল, বাঁহাতে কত এসে গেল, এই বড় বড় আওয়াজগুলো কেন এলো? আর ওই নাচটাকে ধরবার জন্য, অ্যাকম্পানিমেন্ট করার জন্য। তার কারণ কি? আমরা এগুলো সমস্ত কি করে টের পাচ্ছি? আমি তো বাবু খাঁকে দেখিনি, আমি তো সিদার খাঁকে দেখিনি, তাহলে আমি কি করে এত কথা বলছি? এত কথা বলছি শুধু যে কন্টেম্পোরারি ওই সময়কার যে বোলবাণীগুলো যদি পর্যালোচনা করা যায়, যে তাদের কাছ থেকে কি পাচ্ছি আমরা। এই বাজনার সাথে, মানে যেহেতু আপনি লখনৌ ঘরানা, দিল্লি ঘরানা নিয়ে এবং আমাদেরকে বাজিয়েও দেখালেন আপনি, তো এখানে আমি মানে আমরা দর্শকরা জানতে চাই, বাবু খাঁ আর ওস্তাদ ছোটেন খাঁর তাদের ঘরানার মধ্যে সাদৃশ্যটা কি ছিল? একই তো ঘরানা, কিন্তু ওই যে বললাম
মানে ওনাদের বাজানোর যে হ্যাঁ বলছি ওই যে বললাম যে এরা যে লক্ষ্মীনগরের তৎকালীন যে তবলা যেটা ডেভেলপ করেছিল, এদের কাছে এরা প্রত্যেকের নিজস্ব ফ্যাকাল্টি অনুযায়ী, নিজের সংস্কার অনুযায়ী, নিজের বুদ্ধিবৃত্তি অনুযায়ী, নিজের ট্যালেন্ট স্কিল দিয়ে তারা সব নিজেরা বাজনা তৈরি করেছে। আমি একটা ব্যক্তিগত আমার বাজনা শুনে কেন মনে হবে যে আমি আপা হোসেনকা বাজাচ্ছি। আমার এই প্রসঙ্গে বলি, অদ্ভুত ব্যাপার, আপনি এটা দর্শকদের জানা উচিত আছে। আমি যখন আমার উস্তাদের কাছে তবলা শিখছি তখন উনি কতগুলো জিনিস আমাকে বলেছিলেন পরবর্তীকালে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে যখন তালিম করতেন তখন বলতেন আঁখ বন্ধ করো। আঁখ বন্ধ করো কেন? কান সে দেখো। মানে কি, তুমি আমাকে দেখো না, তুমি কান দিয়ে অনুভব করো। কারণ আমাকে দেখলে তুমি বায়াস্ট হয়ে যেতে পারো, আমার মতো কপি করার চেষ্টা করবে, এটা করো না। 1 নম্বর। 2 নম্বর, আমি যা বাজাচ্ছি সেগুলো তুমি একদম বাজাবে না, আমি যা শেখাবো সেগুলো বাজাবে। একদম মানে কসম খাওয়া আছে আমার। আর আপনি এখনো তার বাইরে যান না? তার বাইরে যাই। আমি কোনো ক্যাসেট থেকে তুলে নিয়ে ওনার বাজনা বাজিয়ে ফেলছি এরকম কেউ বলতে পারবে না। কোনো আমার শত্রুতেও বদনাম করতে পারবে না যে বাবা হোসেন খানের কাছে শিখিনি, অর্থাৎ সেটা শুনে খালি দেখে বাজাচ্ছি, এরকম কখনো বাজাইনি। এইসব ছাত্ররা আছে যারা পুরনো, তারা জানে। এটা আমি অন প্রিন্সিপল করি না। তার কারণ, এবং আমি মনে করি যে এইটা করি না বলি হয়তো আমি এখনো পর্যন্ত ঠিক বাজাতে পারছি। আমরা জানতে চাই যে আপনার কি মনে হয় যে লখনৌ ঘরানার গুরু কি পণ্ডিত ধীরেন্দ্র কুমার গাঙ্গুলি? মানে এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, সার্টেনলি প্রত্যেকের গুরু, মানে যার কাছে তবলা শিখেছি আমি, অর্থাৎ একটা আমি অন্তত পক্ষে এটা তো মানতেই হবে যে লখনৌ ঘরানার, আমি আগেই বলেছি যে লখনৌ ঘরানা একটা বিরাট বড় একটা বিল্ডিং, তাতে কনসিস্টিং অফ সো মেনি রুমস। তো উনি যেটুকু উনি ওনার মতো করে রপ্ত করতে পেরেছে, সেটুকু তো কনভে করতে পেরেছেন, আমাদের শেখাতে পেরেছেন। আমরা আপনার কাছ থেকে আরো জানবো, যেহেতু আপনাকে পেয়েছি। বর্তমানে আপনার কি মনে হয় লখনৌ ঘরানার কারা কারা আছেন? মানে অনেক আছে, সবাই আছে। নাম করা কারা কারা আছেন? নাম করাটা ব্যাপার, নাম করা তুমি যাদেরকে সকলে চেনে, তখন ধরুন প্রথম নম্বর যার কথা বলতে হবে তিনি পণ্ডিত স্বপন চৌধুরী। ওনার সাথে লখনৌ ঘরানার সম্পর্কটা যদি একটু বলেন আমাদেরকে। স্বপন চৌধুরী তবলা শিখেছেন অ্যাকচুয়ালি আমার এক গুরু ভাই, অর্থাৎ উনি সন্তোষ কৃষ্ণ বিশ্বাস, উনি আবার তবলা শিখেছিলেন মনমোহন গাঙ্গুলির কাছেও। পরবর্তীকালে উনি হিরুবাবুর কাছেও তবলা শিখেছেন এবং উনি বয়সে হিরুবাবুর চেয়ে বড় ছিলেন। তো আমরা প্রথম দিকে রবিবার সকালবেলা যখন ক্লাস করতাম তখন সন্তোষদা আসতেন ক্লাস করতে। আমরা ওকে যে একটা মনমোহন গাঙ্গুলিকে একটা সোলো বায়ানাও করিয়েছিলাম। তো স্বপন চৌধুরী ওনার কাছে তবলা শিখেছেন। অর্থাৎ সন্তোষদের কাছে বাবু খাঁ এবং আবিদ হোসেন খাজা দুটো তবলাই অ্যাভেলেবেল ছিল, সেইটা স্বপন চৌধুরী শিখেছেন। এবং তারপরে ওনার নিজস্ব যে ফ্যাকাল্টি, যেটা বললাম যে একটা উনি একটা তবলা নির্মাণ করেছেন, সেই জন্য স্বপন চৌধুরীর বাজনার সঙ্গে আমার বাজনার মিল খুঁজে পাওয়া যাবে না। ওই আগেই বলে নিয়েছি যে সব আলাদা আলাদা করে হয়েছে। বলবানে ঠিক আছে, উনিও যে বলগুলো জানেন তার অনেকটাই আমি জানি, আমি যে বলগুলো জানি তার অনেকটাই উনি জানেন। সবটা হয়তো সবাই জানেন না, কিন্তু অনেকটাই জানা। কিন্তু বাজানোর যে ভঙ্গিটা, সেটা যার নিজস্ব একটা ফ্যাকাল্টি অনুযায়ী। স্বপন চৌধুরী আছেন। আমাদের আরেকজন ছিলেন, তিনি অনিল ভট্টাচার্য, তিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ছিলেন, ওখানকার প্রফেসর ছিলেন। তার ছেলে বিশ্বজিৎ ভট্টাচার্য আছে, এখন তার মেয়ে আছে নিবেদিতা ভট্টাচার্য, এরাও লখনৌ তবলা চর্চা করে। আমার উস্তাদের ছেলে ইলমাস হোসেন, আফাক, তারপরে ইলিয়াস হোসেন, ইলমাসের ছেলে আমির হোসেন, এরা সব আছে। তারপরে তিমির রায়চৌধুরী বলে একজন আছে, ওর বাবা ভূপাল রায়চৌধুরী লখনৌতে। এই লখনৌ তবলাটা যে বললাম যে খুব বেশি পপুলার হয়নি, তার কারণ হচ্ছে যে এর যারা গুরু, যারা তবলা নিয়ে এগিয়ে যাবেন ভেবেছিলেন বা যারা এগিয়ে নিয়ে যেতে পারতেন, এরাও খুব অ্যামেচার এসেছিলেন। হিরু গাঙ্গুলি, নাটু গাঙ্গুলি দুটো কলকাতায় যায়, তারা নিজেরাই অ্যামেচার। আপনিও একজন। আমি প্রায় খানিকটা, আমি অ্যামেচার নই। লখনৌ ঘরানার মধ্যে আপনিও একজন। তো সেখানে আপনি কোন ভাবধারায় লখনৌ ঘরানাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন? আমি যেটা বুঝতে পেরেছি যে যেহেতু আমার এই 4 জনের কাছে বলেছি আগে যে তবলা শিক্ষা, এবং আমি যেটা বুঝতে পারছি যে তবলার দুটো, যে আমি বললাম যে ঠুমরি এবং নাচ, এই দুটোকে একটা পারফেক্ট ব্লেন্ড করে এবং সেটাকে সুন্দরভাবে ছাত্রদের মধ্যে যদি তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, বন্দিশগুলোকে খুব
লালন পালন করছি এবং ছাত্রদেরকে শেখাচ্ছি, বলছি তারা কি কতটা নিতে পারবে। এখন ধরুন আমাদের সোলটা এবং বডিটা তৈরি হওয়ার জন্য মানে তৈরি করতে হবে ওই বন্দিশগুলোকে নেওয়ার জন্য। এই যে আপনার এত মানে আপনি তো পুরো মহলটাকে চেঞ্জ করে দিলেন, যেটুকুই আমাদেরকে দেখাচ্ছেন এতে কিন্তু পুরো মহলটা একদম চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য হলেও আমরা কিন্তু মুগ্ধ, যেরকম ভাবে সকলকে মুগ্ধ করেছেন। তো আমরা জানবো যে আপনার এই যে ধারাটা, এটা পরবর্তীতে আপনার কোন শিষ্যদের মনে হয় যে যাদের হাতে তুলে দিলে তারা এটা বহন করে নিয়ে যেতে পারবে ভবিষ্যতে? আমার কাছে প্রচুর লোক তবলা শেখে এখনো পর্যন্ত, এবং তারা অনেকেই এর মধ্যে রেডিও রেগুলেট টেগের সমস্ত আছে, তারা সব বাজাচ্ছে। তার মধ্যে একজন খুব প্রমিনেন্ট বাজিয়ে হচ্ছে অশোক মুখার্জি। তার এখন নাইবার খাওয়ার সমান, এটা ইন্টারন্যাশনাল ফিগার, সারা ভারতবর্ষের প্রোগ্রাম, এনগেজমেন্ট পাওয়া মুশকিল। আমি প্রত্যেককে খুব অনেস্টলি শিখিয়েছি এবং তাদেরকে এই কথা বলেছি, কিন্তু আবার বলছি, প্রফেশনাল যদি পেশাদারি করতে হয় তাহলে শুধু এই তবলা সোলো তবলা চর্চা করলে পেট ভরবে না। ফলে হচ্ছে কি কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখন কম্প্রোমাইজ করলে কি হয়, এত সঙ্গত করলে অবভিয়াসলি একটু তার যে ফ্যাকাল্টিটা একটু শ্যাটার্ড হবেই, কিছু করার নেই। আমি যেটা করতে পারছি ঘরে বসে সারা দিন ধরেই করছি, ওই শেখাচ্ছি নয় নিয়ে রেয়াজ করছি, ভাবছি ইত্যাদি ইত্যাদি করে। কারণ এই যে এতগুলো কম্পোজিশনকে, এবং এর মধ্যে মানে নাচ, যেটা নাচ মানে কি একদম কট্টর যে কত্থক ডান্স ছিল লখনৌতে, এই বিরজু মহারাজের যে নাচ সে নিয়ে বোঝা যাবে না, কিন্তু এটা দিয়ে বোঝা যাবে না। আমি বলছি নাচের যে অরিজিনাল বোলবাণী, সেই বোলবাণীগুলোকে সঙ্গত করার জন্য কিছু তবলার বোল তৈরি হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় আমরা জানবো যে বিদেশের সঙ্গে এ দেশের মানে শাস্ত্রীয় সঙ্গীতের তুলনাটা আপনি কিভাবে করবেন? মানে বলতে চাইছি যে বিদেশে যেভাবে প্রচার করা হয় তবলা বাজানো হোক বা সঙ্গীতকে যেভাবে প্রচার করা হয়, আমাদের এই রাজ্যে মানে এই দেশের এই রাজ্যে শাস্ত্রীয় সঙ্গীতের এই তবলা বাজনাটাকে কিভাবে প্রচার করবেন? হ্যাঁ, এটা একটা খুব দারুণ প্রশ্ন। তার কারণ কি, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে যখন থেকে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত বিদেশে যেতে শুরু করলো, অর্থাৎ যখন থেকে বিদেশে উচ্চাঙ্গ সঙ্গীতটাকে এক্সপোর্ট করা শুরু হলো, ফ্রম দ্য ভেরি ডে তার যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্টটা একটু ড্যামেজ হতে শুরু করলো। তার কারণ কি বলি, তার কারণ হচ্ছে বিদেশে মূলত যারা বলছেন যে আমরা বিদেশিদের তবলা শেখাচ্ছি বা তবলা প্রচার করছি, আমি বিদেশে ছিলাম, আমি জানি, আমেরিকাতে আমি ছিলাম, ওখানে সিনারিওটা আমার জানা আছে। ওখানে মূলত তবলা শিখছেন কারা, যারা নন রেসিডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ ওখানে থাকছেন, জেনে গেছেন বা পার্মানেন্ট থেকে যাচ্ছেন, তাদের ছেলে মেয়েদের কে নিয়ে একটু তবলা শেখানো হচ্ছে। কিন্তু দেখুন, ইনস্ট্রুমেন্টাল মিউজিক এবং তবলাটাকে নিয়ে যেভাবে প্রচার হলো বা যেভাবে তারা প্রতিষ্ঠা পেল, ভোকাল মিউজিক কিন্তু সেভাবে প্রতিষ্ঠা পেল না। এর কারণ কি, এটা প্রথমে আপনাকে ভাবতে হবে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে ফিলোসফিটা, অর্থাৎ এই যে রাগ রাগিনী সিস্টেম, তার যে সেন্টিমেন্ট, তার যে ভাব, একই পর্দায় যাচ্ছে অথচ কত রকম রাগ হয়েছে। জোনপুরি দরবারি গানরা একই পর্দা, কিন্তু খালি গাইবার ভঙ্গিতে আলাদা হয়ে যাচ্ছে। এটা আমি গান্ধারের প্রয়োগে মিয়া মোল্লার দরবারি আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা একটা খালি জাস্ট নোটকে এমফাসাইজ করে একটা রাগ এস্টাবলিশ করতে পারি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রি লোকেরা ভাবতে পারে। ফলে ওরা কি, ওরা ভোকাল মিউজিকের ব্যাপারটা নিল না। কিন্তু ইনস্ট্রুমেন্ট একটা ব্যাপার আছে, বিশেষ করে যে রিদিমের অ্যাসপেক্টটা, সেখানে একটা মজা আছে, একটা জায়েজের মতো মজা আছে। তবলাতেও তাই। আমি যখন ওখানে ছিলাম তখন ফ্র্যাঙ্ক বিলাডি বলে একটি ছেলে ড্রাম বাজাতো, ওর সঙ্গে আমি কিছু কোলাবোরেট করে প্রোগ্রামও করেছিলাম। আমি কিছু বাজাচ্ছি, ও সেটা সঙ্গে সঙ্গে ড্রামে ইনকর্পোরেট করছি, বাজাবার চেষ্টা করছি। একজন শিখতে এলো, একজন আমেরিকান, সে পিয়ানো বাজায়। সে বল, তুমি কেন তবলা শিখতে এলে? বললাম, তোমার এই তবলাটা শিখলে পিয়ানোটা তাড়াতাড়ি বাজাবে, ভালো বাজাবে, এক্সারসাইজ হবে। এইরকম ব্যাপার। তাহলে যদি তাই না হতো, ধরুন আজ 50-60 বছর ধরে বিদেশে যারা তবলা যাচ্ছেন, ওখানে স্কুল করেছেন, কোনো বিদেশি লোক সেরকম তবলা বাজাতে পারতেন, কিন্তু পারেন না। সেরকম তবলা স্ট্যান্ডার্ডে বাজাবার লোক নেই। তার কারণ হচ্ছে অবভিয়াসলি আমি বলবো যে হ্যাঁ, অনেক অর্থ রোজগারের সুবিধা হয়েছে, প্রচুর টাকা পয়সা হয়েছে,
যে যারা এই বললাম যে আমার বড় স্টার পান বিড়ির দোকান করতে হয়েছিল, এখন এক একজন তবলাবাজিদের কত রোজগার, কোটি কোটি টাকা রোজগার হচ্ছে। তো বিদেশের যে সেন্টিমেন্ট আর ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, এই দুটো সেন্টিমেন্টকে এক করা উচ্চাঙ্গ সঙ্গীতের ক্ষেত্রে অসুবিধা আছে, এটা আমার নিজস্ব ধারণা। সেটা মানে কেন, মানে তার কারণ হচ্ছে বলবো যে ওদের রাগ রাগিনী সিস্টেম নেই, ওদের কম্পোজ মিউজিক। ধরুন একটা 7 সনেটা মুখস্থ করতে হবে, 500 জন বাজাবে, 30টা 40টা ট্রাম্পেট, 100টা ভায়োলিন, সব একসঙ্গে রিহার্সাল দিয়ে রেডি করে, দারুণ। ওদের ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ফাটাফাটি। আপনার কথা সূত্র ধরেই আমরা জানবো, মানে একেবারে শেষের দিকে অনুষ্ঠানের আমরা, আপনার বিদেশের মাটিতে বাজানোর সুযোগ কবে হয়েছিল, বা সেই সুযোগটা বিদেশের মাটিতে? মানে আমি বলছি ব্যাপারটা, আমি এখানে আমি যখন এই কলেজটা যে পড়ছি সেই সময় আমার এখানে একটা সংস্থা ছিল, আমেরিকান একটা সংস্থা, ইউসিস বলে, ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিস। এটা বহুদিন আগে ছিল, ওই মেট্রো সিনেমার পাশে ওদের অফিস ছিল। তো ওরা তখন এই নানা রকম কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম করতো। কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম মানে ওদের দেশ থেকে আসতো, আমাদের দেশ থেকে যেত। তো ওদের এই যে কোলাবোরেশনের অনেক রকমের ফাউন্ডেশন হ্যান্ড দেন, ওরা পয়সা করি খরচা করতো। ওরা বিভিন্ন জায়গায় যারা ওয়েস্টার্ন আমেরিকান লোক তাদেরকে ইন্ডিয়ান মিউজিক শেখাবার জন্য উদ্বুদ্ধ করতো, এনকারেজ করতো। সেরকম একটি ছেলে, তার নাম হচ্ছে পিটার লেম্যান রো। তার একটা ভূমিকা ছিল, তার বাবা আর্থার টি রো, তিনি ছিলেন সিটি প্ল্যানিংয়ের প্রফেসর ইয়েল ইউনিভার্সিটি। তাকে তখনকার দিনের ক্যালকাটা মেট্রোপলিটন প্ল্যানিং অর্গানাইজেশন, সিএমপিও, এই সিএমডি এর জনক, তারা একটা নিয়ে এলো সিটি প্ল্যানিংয়ের জন্য। তো ওই ভদ্রলোক থাকতে টেনবি ম্যান্ডেবেল গার্লসে। তো ওর ছেলে এখানে এলো একটা ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে, সেতার শিখবে বলে। কোথায় সেতার শিখবে না, গোকুল নাগের গেছে, মানে মণিলাল নাগের বাবা। উনি থাকতেন রাজবল্লভ পড়াতে। তো ওইখানে আমি তখন মণিলাল বাড়িতেই প্র্যাকটিক্যালি থাকি, অনেক সময় থাকি, রেহার্সাল করি, ওর সঙ্গে বাজিয়ে টেলে। তো পিটার ওখানে এলো, এবার ও শিখতে শুরু করলো, ওর সঙ্গে আলাপ হলো। তো মণিদা বলে, তাহলে তুমি ওকে এখানে তবলাটা দেখাও। আমি এই করতে 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 একটা আমার সঙ্গে একটা বন্ধুত্ব হলো, এবং ছেলেটা খুব ট্যালেন্টেড ছেলে, ওর খানিকটা সেতার বাজিয়ে ফেলতে পারলো, মানে অন্য তাল, অন্য রাগ রাগিনী ইত্যাদি ইত্যাদি করে খুব সিরিয়াসলি করলো। ও ওই আমাকে নিয়ে গেল ওই ইউসিসে। ওরা বললো যে তাহলে তোমরা দুজনে কোলাবোরেট করে একটা অনুষ্ঠান করো বিভিন্ন জায়গায়, তবলা বাজিয়ে তো লাগবে। আর যেহেতু একটু ঠাকুরের ইচ্ছে, আমি একটু ইংরেজি বলতে পারতাম, ওই ফরেন দর্শকদের কিছু বোঝানোর ব্যাপার ছিল তবলা বাজিয়ে। আরেকজন জুটে গেল সেখানে, সে আবার টমাস রস, সে আবার আমির খানের কাছে গান শিখত। তাহলে এই একটা গান, একটা সেতার আর আমি তবলা, এই একটা টিম তৈরি হলো। এই টিমটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনুষ্ঠান করতে শুরু করলাম। হলো করতে 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 এত জমে গেল ব্যাপারটা, তখন ওরা পিটার বললো যে এবার পিটার তো এখান থেকে নিয়ে ওটা ও আমাদের ওই এদের ওয়েস্টিয়ানে, ও ওখানে একটা মিউজিকের চাকরি পেয়ে গেল। তো বলে চলো আমরা আমাদের বিদেশে একটু ভালো তবলাবাজি এখন বাবা আছে, তোমাকে আমি দিয়ে যাচ্ছি, তুমি চলো, এসো, তুমি যাবে। আমরা আর কিছুদিনের জন্য যেতে পারি, পার্মানেন্টলি কোনো থাকার সময়। এই আমার যাত্রা শুরু হলো আমেরিকাতে, ওই পিটারের হাত ধরেই ব্যাপার। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে লখনৌ ঘরানার প্রচারের জন্য সেই সময় অনেক প্যাট্রনরাই ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য সাউথ কোরিয়ার জমিদার বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাদের অবদানটা যদি লখনৌ ঘরানার প্রচার নিয়ে বলেন একটু। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এরা লখনৌ ঘরানার প্রচার তো করেইছেন। এই যে তথাকথিত যারা এই যে এইসব রাইস শ্রেণীটা, কলকাতার যারা অভিজাত সম্প্রদায়, এদের অদ্ভুত একটা ব্যাপার ছিল। এরা সুস্থ সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত একে সবসময় পৃষ্ঠপোষকতা করেছে বিভিন্ন জায়গায়। আমাদের ঘরানার যে ধরুন সেই সময় তো কলকাতায় তবলা কোথায়, কলকাতা তো যে এই যে যেটা বললাম যে মনমোহন গাঙ্গুলির কন্টেম্পোরারি, কলকাতায় তো তবলা নেই। সুতরাং পৃষ্ঠপোষকতা করতে গেলে মনমোহন গাঙ্গুলির ফ্যামিলিকেই করতে হবে, ওরাই তো করছে। তখন পরবর্তীকালে অনেক পরবর্তীকালে মসজিদ খাঁ সাহেব এলেন কলকাতায়, তার কাছে রাইচাঁদ বড়াল প্রমুখেরা সব তবলা শিখতে শুরু করলেন। এবারে আমাদের ফরুকাবাদ ঘরানার যে আর কি এই সাবির খাঁর ঠাকুরদাদা, এরা পরে, কিন্তু প্রথমে কিন্তু মনমোহন গাঙ্গুলি। ফলে হচ্ছে কি, এই মনমোহন গাঙ্গুলির যে স্টেটাসটা, উনি একটা হাইকোর্টের অ্যাটর্নি, একটা শিক্ষিত লোক, প্লাস ওটা ওরকম
অ্যাসোসিয়েশন, বাবু খান এই তবলা শিখছেন, আমি দুজন খানকে বাড়িতে নিয়ে আসছি 40 টাকায়, ওই কাণ্ড হচ্ছে একটা, মানে সে কি বলবো, একটা বিপ্লব হচ্ছে। এরা বিপ্লবটা গাঙ্গুলি পরিবার ঘটিয়েছিল। এবার সে তখন কি হচ্ছে, পশ্চিমবাংলার যারা রাইস ফ্যামিলি, তাই যেমন সাউথ কোরিয়ার বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, ওখানকার চ্যাটার্জি ফ্যামিলি, সেখানকার মিত্তির ফ্যামিলি, ওখানকার বোস ফ্যামিলি, এই সব ফ্যামিলিগুলোর সঙ্গে একসঙ্গে সব তারা আদান প্রদান হচ্ছে। এইভাবে তারা পেট্রোনাইজ দিয়েছে এবং সেখানে ওই মনমোহন গাঙ্গুলির হাত ধরে লখনৌ ঘরকে ফ্লারিশ করার চেষ্টা করে বিভিন্ন লোক শিখতে যাচ্ছে। কোথায় সাউথ কোরিয়া থেকে আমাদের এই দিবারার চক্রবর্তী চলে যাচ্ছে তবলা শিখতে টালাতে। তখনকার দিনে কমিউনিকেশন এরকম ছিল না, একটা চম্পাহাটি থেকে ওখানে পৌঁছানো মানে 2.5-3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার। তাহলে এই যে ব্যাপারটা, এর পেছনে কোনো কাজ ছিল, লোক ছিল যারা উদ্বুদ্ধ করতেন। এইভাবে তারা মেন্টালি, ফিজিক্যালি, আর্থিক দিক থেকে, সব দিক থেকে সাহায্য করেছে। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, অনুষ্ঠান শেষ করার আগে আপনার শিষ্যদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। শিষ্যদের? হ্যাঁ। তারপরে আলাদা করে একদম নতুন করে আর কিছু বলার নেই। যেগুলো শিষ্যদের বলি, আমি এখনো শিষ্যদেরকে বকি, মার্ব ধর্ম বলি, তালা করবো বলি, তো রেগে যাই, সেটা শিষ্যরা হজম করে। অনেক কথা বলি যেগুলো হয়তো তাদের ভালো লাগে না। এখন এই সুযোগে একটা বলে নিই ব্যাপারটা, তাদের ভালো লাগার না লাগতে পারে হয়তো, কিন্তু আমি যেটা করি খুব সিরিয়াসলি করি এবং খুব সিনসিয়ারলি করি তাদের ভালোর জন্যই। আমার যেটা মনে হয় যে এটা প্রফেশনালদের ক্ষেত্রে কি হয়, যে একটা ছাত্র তবলা যদি আমার কাছে না শেখে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা টাকা পয়সার যোগাযোগ আছে, অর্থাৎ আমি কিছু টাকা থেকে বঞ্চিত হলাম। আমার ঈশ্বরের কৃপায় এই ব্যাপারটা নেই, আমি এই ভয়টা পাই না। তো পুরো বাংলায় তো আপনার, বাংলা তথা ভারতবর্ষে আপনার অসংখ্য ভক্তরা আছেন, তাদের উদ্দেশ্যে দুটো কথা। তাদের বলবো যে আমি আগেও বলেছি বহুবার, যেখানে আমার সঙ্গে সুযোগ হয়েছে বলার, যে আপনারা আমাদের ইংরেজিতে একটা, এই প্রসঙ্গে একটু বলি ছোট একটা লাইন। ইংরেজিতে একটা কথা আছে, সেক্রেড অ্যান্ড প্রোফেন, মানে সেক্রেড মিউজিক আর প্রোফেন মিউজিক, অর্থাৎ একটা শুদ্ধ সঙ্গীত আর একটা হচ্ছে অশুদ্ধ সঙ্গীত। আপনারা খুঁজুন যে শুদ্ধ সঙ্গীত কোথায় আছে। শুদ্ধ সঙ্গীত মানে যেটা আপনার সোলকে আলোকিত করবে, যেটা আপনি আনন্দ পাবেন, শুধু আনন্দ, এই সঙ্গীতটা খুঁজতে হবে। এটা কিন্তু একদম ঈশ্বর প্রাপ্তির পথ। আমি যে সন্ধানটা করে চলেছি এবং আমি বিশ্বাস করি যে এই সঙ্গীত, মানে আমরা যে সঙ্গীতটা চর্চা করি, এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আমরা হিন্দু ছেলে, আমরা মানি যে শব্দ ব্রহ্ম, ওমকার, বিগ ব্যাং। তাহলে এই যে আওয়াজ, তবলার আওয়াজ, সেতারের আওয়াজ, গানের আওয়াজ, ঘুঙুরের আওয়াজ, সাউন্ড ভগবান, সাউন্ড ইজ গড। তো আপনার কারেক্ট সাউন্ডের কথা ভাবুন, তাহলেই আস্তে আস্তে সঠিক রাস্তা পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আজকের অনুষ্ঠান একদম শেষের দিকে। উনি কিন্তু পুরো এই আড্ডা অনুষ্ঠান, এই পুরো আড্ডার মধ্যে দিয়ে কিন্তু নতুন প্রজন্মকে এবং যারা তবলায় আগ্রহী, শিখতে চান, তাদেরকে কিন্তু অনেক উৎসাহিত করেছেন, অনুপ্রেরিত করেছেন। তার সাথে সাথে কিন্তু অনুষ্ঠান চলতে চলতে অনেক হালকা হালকা টিপসও দিয়েছেন, যেগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে। আর সত্যি আমরা খুব মুগ্ধ আজকের অনুষ্ঠানে। ভালো থাকবেন, সাথে থাকবেন। শেষ করছি আমাদের এই উত্তরণ অনুষ্ঠান।